নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আজ আপনাদেরই অনুরোধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে অনুকরণ প্রবন্ধটি পাঠ নিয়ে এসেছি। আশা করি আপনাদের শুনতে ভীষণ ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করছি অনুকরণ প্রবন্ধটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আরও কী শুনতে চান কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানাবেন, আমি আপনাদের অনুরোধ মতো পাঠ নিয়ে আসব। আজকের প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুকরণ। জগদীশ্বর কৃপায় ঊনবিংশ শতাব্দীতে আধুনিক বাঙালি নামে এক অদ্ভুত জন্তু এই জগতে দেখা গিয়াছে। পশুতত্ত্ববিদ পণ্ডিতেরা পরীক্ষার দ্বারা স্থির করিয়াছেন যে এই জন্তু ব্যাহত মানুষ লক্ষণাক্রান্ত, হস্তে পদে 5 অঙ্গুলি, লাঙ্গুল নাই এবং অস্থি ও মস্তিষ্ক বায়মেনা জাতির সাদৃশ্য বটে। তবে অন্তঃস্বভাব সম্বন্ধে সেরূপ নিশ্চয়তা এখনও হয় নাই। কেহ কেহ বলেন ইহারা অন্তঃসম্বন্ধে মনুষ্য বটে, কেহ কেহ বলেন ইহারা বাহিরে মনুষ্য এবং অন্তরে পশু। এই তত্ত্বের মীমাংসার জন্য শ্রীযুক্ত বাবু রাজনারায়ণ বসু 1794 শকে চৈত্র মাসে বক্তৃতা করেন। এক্ষণে তাহা মুদ্রিত হইয়াছে। তিনি এ বক্তৃতায় পশুপক্ষই সমর্থন করিয়াছেন। আমরা কোন মতাবলম্বী? আমরাও বাঙালির পশুত্ববাদী? আমরা ইংরাজি সংবাদপত্র হইতে এ পশুতত্ত্ব অভ্যাস করিয়াছি। কোনো কোনো তাম্রশস্যু ঋষির মত এই যে, যেমন বিধাতা ত্রিলোকের সুন্দরীগণের সৌন্দর্য তিল তিল সংগ্রহ করিয়া তিলোত্তমার সৃজন করিয়াছিলেন, সেইরূপ পশুবৃত্তি তিল তিল করিয়া সংগ্রহপূর্বক এই অপূর্ব নব্য বাঙালি চরিত্র সৃজন করিয়াছেন। শৃগাল হইতে শঠতা, কুকুর হইতে তোষামত ও ভিক্ষানুরাগ, মেষ হইতে ভীরুতা, বানর হইতে অনুকরণপটুতা এবং গর্ধব হইতে গর্জন, এই সকল একত্র করিয়া দিগমণ্ডল উজ্জ্বলকারী, ভারতবর্ষে ভরসার বিষয়ীভূত এবং ভট্ট মোক্ষমূলের আদরের স্থল নব্য বাঙালিকে সমাজাকাশে উদিত করিয়াছেন। যেমন সুন্দরী মণ্ডলে তিলোত্তমা, গ্রন্থমধ্যে রিচার্ডসন সিলেকশনস, যেমন পোশাকের মধ্যে ফকিরের জামা, মদ্যের মধ্যে পঞ্চ, খাদ্যের মধ্যে খিচুড়ি, তেমনি এই মহাত্মাদিগের মতে মানুষের মধ্যে নব্য বাঙালি। যেমন ক্ষীরোদ সমুদ্র মন্থন করিলে চন্দ্র উঠিয়া জগৎ আলো করিয়াছিল, তেমনি পশু চরিত্র সাগর মন্থন করিয়া সেই অনিন্দনীয় বাবু চাঁদ উঠিয়া ভারতবর্ষে আলো করিয়াছে। রাজনারায়ণবাবুর ন্যায় যে সকল অমৃতলুব্ধ লোক রাহু হইয়া এই কলঙ্ক শূন্য চাঁদকে গ্রাস করিতে যান, আমরা তাদেরকে নিন্দা করি। বিশেষত রাজনারায়ণবাবুকে বলি যে আপনি এই গ্রন্থ মধ্যে গোমাংস ভোজন নিষেধ করিয়াছেন, তবে বাঙালির মুণ্ড খাইতে বসিয়াছেন কেন? গরু হইতে বাঙালি কিসে অপকৃষ্ট? গরুও যেমন উপকারী, নব্য বাঙালিও সেই রূপ। ইহারা সংবাদপত্ররূপ ভাণ্ড ভাণ্ড সুস্বাদু দুগ্ধ দিতেছে। চাকরি লাগল কাঁধে লইয়া জীবনক্ষেত্র কর্ষণপূর্বক ইংরেজ চাষার ফসলের জোগাড় করিয়া দিতেছে। বিদ্যার ছালা পিঠে করিয়া কলেজ হইতে ছাপাখানায় আনিয়া ফেলিয়া চিনির বলদের নাম রাখিতেছে। সমাজ সংস্কারের গাড়িতে বিলাতি মাল বোঝাই দিয়া রসের বাজারে ঢোলাই করিতেছে এবং দেশহিতের ঘানি গাছ স্বার্থ সরসব পেষণ করিয়া যশের তেল বাহির করিতেছে। এত গুণের গরুকে কি বধ করিতে আছে? কিন্তু যিনি বাঙালির যত নিন্দাই করুন,
বাঙালি তত নিন্দনীয় নহে। রাজনারায়ণ বাবুও বাঙালির যত নিন্দা করিয়াছেন, বাঙালি তত নিন্দনীয় নহে। অনেক স্বদেশ বৎসল যে অভিপ্রায়ে বাঙালির নিন্দা করেন, রাজনারায়ণ বাবুও সেই অভিপ্রায়ে বাঙালির নিন্দা করিয়াছেন। বাঙালির হিতার্থ সেকালে আর একালে নিরপেক্ষভাবে তুলনা তাহার উদ্দেশ্য নয়। একালের দোষ নির্বাচনই তাহার উদ্দেশ্য। একালের গুণগুলির প্রতি তিনি বিশেষ দৃষ্টিক্ষেপ করেন নাই, করাও নিষ্প্রয়োজন। কেননা আমরা আপনাদিগের গুণের প্রতি পলকের জন্য সন্দেহযুক্ত নহি। নব্য বাঙালির অনেক দোষ, কিন্তু সকল দোষের মধ্যে অনুকরণানুরাগ সর্ববাদী সম্মত। কি ইংরেজ কি বাঙালি, সকলেই ইহার জন্য বাঙালি জাতিকে অহরহ তিরস্কৃত করিতেছেন। তদ্বিষয়ে রাজনারায়ণবাবু যাহা বলিয়াছেন তাহা উদ্ধৃত করিবার আবশ্যকতা নাই। সে সকল কথা আজকাল সকলের মুখেই শুনিতে পাওয়া যায়। আমরা যে সকল কথা স্বীকার করি এবং ইহাও স্বীকার করি যে রাজনারায়ণবাবু যাহা বলিয়াছেন তাহার অনেকগুলোই সঙ্গত, কিন্তু অনুকরণ সম্বন্ধে দু একটি সাধারণ ভ্রম আছে। অনুকরণ মাত্রই কি দূষ্য? তাহা কদাচ হইতে পারে না। অনুকরণ ভিন্ন প্রথম শিক্ষার উপায় কিছুই নাই। যেমন শিশু বয়প্রাপ্তের বাক্যানুকরণ করিয়া কথা কহিতে শিখে, যেমন যে বয়প্রাপ্তের কার্য সকল করিয়া কার্য করিতে শিখে। অসভ্য এবং অশিক্ষিত জাতি সেইরূপ সভ্য এবং শিক্ষিত জাতির অনুকরণ করিয়া সকল বিষয়ে শিক্ষাপ্রাপ্ত হয়। অতএব বাঙালি যে ইংরেজির শিক্ষা অনুকরণ করিবে, ইহা সঙ্গত এবং যুক্তিসিদ্ধ, সত্য বটে। আদিম সভ্য জাতি বিনা অনুকরণে শত শিক্ষিত এবং সভ্য হইয়াছিল। প্রাচীন ভারতীয় এবং মিশরীয় সভ্যতা কাহারও অনুকরণলব্ধ নহে, কিন্তু যে আধুনিক ইউরোপীয় সভ্যতা সর্বজাতীয় সভ্যতার মধ্যে শ্রেষ্ঠ, তাহা কিসের ফল? তাহাও রোম ও ইউনানি সভ্যতার অনুকরণের ফল। রোমক সভ্যতাও ইউনানি সভ্যতার অনুকরণ ফল, যে পরিণামে বাঙালি ইংরেজের অনুকরণ করিতেছে। পুরাবৃত্তজ্ঞ জানেন যে ইউরোপীয়রা প্রথমাবস্থাতে তদপেক্ষা স্বল্প পরিমাণে ইউনানিয়ের, বিশেষত রোমীয়দের অনুকরণ করে নাই। প্রথমাবস্থাতে অনুকরণ করিয়াছিলেন বলিয়াই এখন যে উচ্চ সোপানে দাঁড়াইয়াছেন। শৈশব পরের হাত ধরিয়া যে জলে নামিতে না শিখিয়াছে, সে কখনোই সাঁতার দিতে শিখে নাই, কেননা ইহ জন্ম তাহার জলে নামাই হল না। শিক্ষকের লিখিত আদর্শ দেখিয়া যে প্রথমে লিখিতে না শিখিয়াছে, সে কখনোই লিখিতে শিখে নাই। বাঙালির যে ইংরেজদের অনুকরণ করিতেছে, ইহাই বাঙালির ভরসা। তবে লোকের বিশ্বাস এই যে অনুকরণের ফলে কখনো প্রথম শ্রেণীর উৎকর্ষপ্রাপ্তি হয় না। কে সে জানিলে? প্রথম সাহিত্য সম্বন্ধে দেখো, পৃথিবীর কতকগুলো প্রথম শ্রেণীর কাব্য কেবল অনুকরণ মাত্র। ড্রাইডেন এবং বোয়ালোর অনুকারী পোপ, পোপের অনুকারী জনসন, এইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র লেখকদিগের দৃষ্টান্ত দেখাইয়া আমরা এই কথা সপ্রমাণ করিতে চাহি না। বজ্জিলের মহাকাব্য হোমারের প্রসিদ্ধ মহাকাব্যের অনুকরণ, সমুদয় রোমক সাহিত্য ইউনানির সাহিত্যের অনুকরণ। যে রোমক সাহিত্য বর্তমান ইউরোপীয় সভ্যতার ভিত্তি, তাহা অনুকরণ মাত্র। কিন্তু বিদেশীয় উদাহরণ দূরে থাকুক, আমাদিগের স্বদেশের দুইখানি মহাকাব্য আছে, তাহাকে মহাকাব্য বলে না, গৌরবার্থ ইতিহাস বলে। তাহা পৃথিবীর সকল কাব্যের শ্রেষ্ঠ। গুণে উভয়ে প্রায় তুল্য, অল্প তারতম্য, একখানি আর একখানির অনুকরণ। মহাভারত যে রামায়ণের পরকালে প্রণীত, তাহা হুইল সাহেবের ভিন্ন বোধ হয়, আর কেহই সহজ অবস্থায় অস্বীকার করিবেন না। অন্যান্য অনুকৃত এবং অনুকরণের নায়ক সকলে যতটা প্রভেদ দেখা যায়, রাম ও যুধিষ্ঠিরে তাহার অপেক্ষা অধিক প্রভেদ নহে।
রামায়ণের অমিত বলধারী বীর, জিতেন্দ্রীয় ভাতৃবৎসল লক্ষণ মহাভারতে অর্জুনে পরিণত হইয়াছেন এবং ভরত শত্রুঘ্ন নকুল সহদেব হইয়াছেন। ভীম নূতন সৃষ্টি, তবে কুম্ভকর্ণের একটু ছায়ায় দাঁড়িয়েছেন। রামায়ণে রাবণ, মহাভারতে দুর্যোধন, রামায়ণে বিভীষণ, মহাভারতে বিদুর, অভিমন্যু ইন্দ্রজিতের অস্থিমজ্জা লইয়া গঠিত হইয়াছে। এদিকে রাম ভ্রাতা ও পত্নী সহিত বনবাসী, যুধিষ্ঠিরও ভ্রাতা এবং পত্নী সহিত বনবাসী, উভয়েই রাজ্যচ্যুত। একজনের পত্নী অপহৃতা, আর একজনের পত্নী সভামধ্যে অপমানিতা। উভয় মহাকাব্যের সারভূত সমরানলে সেই অগ্নি জ্বলন্ত, একে স্পষ্টত অপরে অস্পষ্টত। উভয় কাব্যের উপন্যাস ভাগ এই যে যুবরাজ রাজ্যচ্যুত হইয়া ভ্রাতা ও পত্নী সহ বনবাসী, পরে সমরে প্রবৃত্ত, পরে সমর বিজয়ী হইয়া পুনর্বার স্বরাজ্যে স্বস্থাপিত। ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থাতেই সেই সাদৃশ্য আছে। কুশীলবের পালা মণিপুরের বভ্রুবাহন কর্তৃক অভিনীত হইয়াছে। মিথিলায় ধনুর্ভঙ্গ, পাঞ্চালে মৎস্যবিন্ধনে পরিণত হইয়াছে। দশরথকৃতে পাপ এবং পাণ্ডুকৃতে পাপে বিলক্ষণ ঐক্য আছে। মহাভারতকে রামায়ণের অনুকরণ বলিতে ইচ্ছা হয় না, না বলুন, কিন্তু অনুকরণে এবং অনুকৃতে ইহার অপেক্ষা ঘনিষ্ঠ সম্বন্ধ অতি বিরল। কিন্তু মহাভারত অনুকরণ, ইহাও কাব্য মধ্যে পৃথিবীতে অনন্য অতুল। একা রামায়ণই তাহার তুলনীয়। অতএব অনুকরণ মাত্র হেয় নহে। পরে সমাজ সম্বন্ধে দেখো। যখন রোমকেরা জুনানীর সভ্যতার পরিচয় পাইলেন, তখন তাহারা কায় মনোবাক্যে জুনানীয়দিগের অনুকরণে পবিত্র হইলেন। তাহার ফল কিকিরোর বাগ্মিতা, তাসিদশের ইতিবৃত্ত গ্রন্থ, বজ্জিলের মহাকাব্য, প্রতস এবং টেরেন্সের নাটক, হরেশ এবং ওভিদের গীতিকাব্য, পেপিনিয়নের ব্যবস্থা, সেনেকার ধর্মনীতি, আত্মনয়নদিগের রাজধর্ম, লুকালসের ভোগাসক্তি, জনসাধারণের ঐশ্বর্য এবং সম্রাটগণের স্থাপত্য কীর্তি। আধুনিক ইউরোপীয়দের কথা পূর্বই উল্লেখ করিয়াছি। ইতালীয় ফরাসি সাহিত্য, গ্রিক এবং রোমীয় সাহিত্যের অনুকরণ, ইউরোপীয় ব্যবস্থাশাস্ত্র রোমক ব্যবস্থাশাস্ত্রের অনুকরণ, ইউরোপীয় শাসন প্রণালী রোমকীয়ের অনুকরণ। কোথাও সেই ইন্সপিরেটর, কোথাও সেই সেনেট, কোথাও সেই প্লেবের শ্রেণী, কোথাও ফোরাম, কোথাও সেই মিউনিসিপিয়াম। আধুনিক ইউরোপীয় স্থাপত্য এবং চিত্রবিদ্যাও জুনানী এবং রোমক মূল বিশিষ্ট। এই সকলই প্রথমে অনুকরণ মাত্রই ছিল, এক্ষণে অনুকরণাবস্থা পরিত্যাগ করিয়া পৃথক ভাবাপন্ন এবং উন্নত হইয়াছে। প্রতিভা থাকিলেই এরূপ ঘটে। প্রথম অনুকরণ মাত্র নয়, পরে অভ্যাসে উৎকর্ষপ্রাপ্ত হওয়া যায়। যে শিশু প্রথম লিখিতে শেখে, তাহাকে প্রথমে গুরুর হস্তাক্ষরের অনুকরণ করিতে হয়। পরিণামে তাহার হস্তাক্ষর স্বতন্ত্র হয় এবং প্রতিভা থাকিলে সে গুরুর অপেক্ষা ভালো লিখিয়াও থাকে। তবে প্রতিভা শূন্যের অনুকরণ বড় কদর্য হয় বটে। ইহার যে বিষয়ে নৈসর্গিক শক্তি নাই, যে চিরকাল অনুকরণেই থাকে, তাহার স্বাতন্ত্র্য কখনো দেখা যায় না। ইউরোপের নাটক ইহার বিশিষ্ট উদাহরণ। ইউরোপীয় জাতিমাত্রেরই নাটক আদেও জুনানীর নাটকের অনুকরণ, কিন্তু প্রতিভার গুণে স্পেনীয় এবং ইংল্যান্ডীয় নাটক শীঘ্রই স্বাতন্ত্র্য লাভ করিয়াছে এবং ইংল্যান্ড যে এই বিষয়ে গ্রিকের সমকক্ষ হইল। এদিকে এতৎ বিষয়ে স্বাভাবিক শক্তিশূন্য রোমীয়, ইতালীয়, ফার্সি এবং জার্মানীয়দের অনুকরণই হইলেন।
অনেকেই বলেন যে শোষক্ত জাতি সকলের নাটকের অপেক্ষাকৃত অনুকরণকর্ষ, তাহাদের অনুচিত্রাকর্ষের ফল একটি ভ্রম। ইহা নৈসর্গিক ক্ষমতার অপ্রতুলেরই ফল। অনুচিকিৎসাও সেই অপ্রতুলেরই ফল। অনুচিকিৎসাও কার্য, কারণ নহে। অনুকরণ যে গালি বলিয়া আজই কালই পরিচিত হইয়াছে, তাহার কারণ প্রতিভাশূন্য ব্যক্তির অনুকরণী প্রবৃত্তি। অক্ষম ব্যক্তিকৃত অনুকরণ অপেক্ষা ঘৃণাকর আর কিছুই নাই। একে মন্দ, তাহাতে অনুকরণ। নচেৎ অনুকরণ মাত্র ঘৃণ্য নহে, এবং বাঙালির বর্তমান অবস্থা তাহা দোষের মতো। বরং এইরূপ অনুকরণই স্বভাবসিদ্ধ। ইহাতে যা বাঙালির স্বভাবের কিছু বিশেষ দোষ আছে, যেমন বোধ করিবার কারণ নির্দেশ করিয়া কঠিন, ইহা মানুষের স্বভাবসিদ্ধ দোষ বা গুণ। যখন উৎকৃষ্টে এবং অপকৃষ্টে একত্রিত হয়, তখন অপকৃষ্ট স্বভাবই উৎকৃষ্টের সমান হইতে চাহে। সমান হইবার উপায় কি? উপায় উৎকৃষ্ট যেরূপ করে সেই রূপ করো, সেই রূপ হইবে, তাহাকেই অনুকরণ বলে। বাঙালি দেখে ইংরেজ সভ্যতায়, শিক্ষায়, বলে, ঐশ্বর্যে, সুখে সর্বাংশে বাঙালি হইতে শ্রেষ্ঠ। বাঙালি কেননা ইংরেজের মতো হইতে চাহিবে? কিন্তু কি প্রকারে সেই রূপ হইবে? বাঙালি মনে করে ইংরেজ যাহা যাহা করে সেই রূপ করিলে ইংরেজের মতো সভ্য, শিক্ষিত, সম্পন্ন, সুখী হইব। অন্য যে কোনো জাতি হোক না কেন, ওই অবস্থাপন্ন হইলেই এইরূপ হইত। বাঙালির স্বভাবদোষে এ অনুকরণ প্রবৃত্তি নহে। অন্তত বাঙালির তিনটি প্রধান জাতি, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, আর্য বংশভূত। আর্য শোণিত তাহাদের শরীরে অদ্যপি বহিতেছে। বাঙালি যখনই বানরের ন্যায় কেবল অনুকরণের জন্যই অনুকরণ প্রিয় হইতে পারে না। এ অনুকরণ স্বাভাবিক এবং পরিমাণে মঙ্গলপ্রদ হইতে পারে। যাহারা আমাদিগের কৃত ইংরেজের আহার এবং পরিচ্ছেদের অনুকরণ দেখিয়া রাগ করেন, তাহারা ইংরেজকৃত ফরাসিদিগের আহার পরিচ্ছদ অনুকরণ দেখিয়া কি বলিবেন? এ বিষয়ে বাঙালির অপেক্ষা ইংরেজরা অল্পাংশে অনুকারী। আমরা অনুকরণ করি জাতীয় প্রভুর, ইংরেজরা অনুকরণ করে কাহার? ইহা আমরা অবশ্য স্বীকার করি যে বাঙালি যে পরিমাণে অনুকরণে প্রবৃত্ত, ততটা বঞ্চনীয় নাও হতে পারে। বাঙালির মধ্যে প্রতিভাশূন্য অনুকারীর বহুল্য, এবং তাহাদিগেই প্রায় গুণভাগের অনুকরণে প্রবৃত্ত না হইয়া দেশভাগের অনুকরণেই প্রবৃত্ত হইয়াছে। এইটি মহা দুঃখ। বাঙালি গুণের অনুকরণে ততপটু নহে, দোষের অনুকরণে ভূমণ্ডলে অদ্বিতীয়। এই জন্যই আমরা বাঙালির অনুকরণ প্রবৃত্তিকে গালি পারি, এবং এই জন্যই রাজনারায়ণবাবু যাহা যাহা বলিয়াছেন তাহা অনেকগুলোই যথার্থ বলিয়া স্বীকৃত করিতেছি। যেখানে অনুকারী প্রতিভাশালী, সেখানেও অনুকরণের দুইটি মহৎ দোষ আছে। একটি বৈচিত্র্যের বিঘ্ন। এ সংসারে একটি প্রধান সুখ বৈচিত্র্য ঘটিত। জগতি তলস্থ সর্বপদার্থ যদি এ বর্ণের হইত, তবে জগৎ কি এত সুখদৃষ্ট হইত? সকল শব্দ যদি এক প্রকার হইত, মনে করো কোকিলের স্বরের ন্যায় রব ভিন্ন পৃথিবীতে অন্য কোনো প্রকার শব্দ না থাকিত, তবে কি সে শব্দ সকলের কর্ণজালাকর হইত না? আমরা সেরূপ স্বভাব পাইলে না হইতেও পারিত। কিন্তু এক্ষণে আমরা যে প্রকৃতি লইয়া প্রকৃতির জন্মগ্রহণ করিয়াছি, তাহাতে বৈচিত্র্যই সুখ। অনুকরণে এ সুখের ধ্বংস হয়। ম্যাকবেথ উৎকৃষ্ট নাটক, কিন্তু পৃথিবীর সকল নাটক ম্যাকবেথের অনুকরণে লিখিত হইলে নাটকে আর কি সুখ থাকিত? সকল মহাকাব্য
রঘুবংশের আদর্শে লিখিত হইলে খেয়ে আর কাব্য পড়িত। দ্বিতীয়ত, সকল বিষয়ে যত্নপূর্ণ উৎকর্ষের সম্ভাবনা। কিন্তু পরবর্তী কার্য পূর্ববর্তী কার্যের অনুকরণ মাত্র হইলে চেষ্টা কোনো প্রকার নূতন পথে যায় না, সুতরাং কার্যের উন্নতি ঘটে না। তখন ধারাবাহিকতা প্রাপ্ত হইতে হয়। ইহা কি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, কি সামাজিক কার্য, কি মানসিক অভ্যাস, সকল সম্বন্ধই সত্য। মানুষের শারীরিক ও মানসিক বৃত্তি সকলেরই সমকালিক যথোচিত ফুর্তি এবং উন্নতি মনুষ্যদহে ধারণের প্রধান উদ্দেশ্য। তবে যাহাতে কতকগুলির অধিকতর পরিপুষ্টি এবং কতকগুলির অতি তাচ্ছিল্য জন্মে, তাহা মানুষের অনিষ্টকর। মনুষ্য অনেক এবং একজন মনুষ্যের সুখও বহুবিধ। তত্ত্বাবৎ সাধনের জন্য বহুবিধ ভিন্ন ভিন্ন প্রকারের কার্যের আবশ্যকতা। ভিন্ন ভিন্ন প্রকারের কার্য ভিন্ন ভিন্ন প্রকৃতিতে লোকের দ্বারা ভিন্ন হইতে পারে না। এই শ্রেণীর চরিত্রের লোকের দ্বারা বহু প্রকারের কার্য সাধিত হইতে পারে না। অতএব সংসারে চরিত্র বৈচিত্র্য, কার্য বৈচিত্র্য এবং প্রবৃত্তির বৈচিত্র্য প্রয়োজন। তদ্ব্যতীত সমাজের সকল বিষয়ে মঙ্গল নাই। অনুকরণ প্রবৃত্তিতে ইহাই ঘটে যে অনুকারীর চরিত্র, তাহার প্রবৃত্তি এবং তাহার কার্য অনুকরণীয়ের ন্যায় নয়, পথান্তরে গমন করিতে পারে না। যখন সমাজস্থ সকলেই বা অধিকাংশ লোক বা কার্যক্ষম শ্রেষ্ঠ ব্যক্তিগণ সেই আদর্শের অনুকারী হয়, তখনই এই বৈচিত্র্যহানি অতি গুরুতর হইয়া ওঠে। মনুষ্য চরিত্র সর্বাঙ্গীর ফুর্তি ঘটে না। সর্বপ্রকারের মনোবৃত্তি সকলের মধ্যে যথোচিত সামঞ্জস্য থাকে না। সর্বপ্রকারের কার্য সম্পাদিত হয় না। মানুষের কপালে সকল প্রকার সুখ ঘটে না। মনুষ্যত্ব অসম্পূর্ণ থাকে, সমাজ অসম্পূর্ণ থাকে, মনুষ্য জীবন অসম্পূর্ণ থাকে। আমরা যে কয়টি কথা বলিয়াছি তাহাতে নিম্নলিখিত তত্ত্ব সকলের উপলব্ধি হইতে পারে। 1. সামাজিক সভ্যতার আদি দুই প্রকার। কোনো কোনো সভ্যতা শত সভ্য হয়, কোনো কোনো সমাজ অন্যত্র হইতে শিক্ষা লাভ করে। প্রথমোক্ত সভ্যতা লাভ বহুকাল সাপেক্ষ, দ্বিতীয়োক্ত আশু সম্পন্ন হয়। দ্বিতীয়, যখন কোনো অপেক্ষাকৃত অসভ্য জাতি সভ্যতর জাতির সংস্পর্শ লাভ করে, তখন দ্বিতীয় পক্ষে সভ্যতা অতি দ্রুতগতিতে আসিতে থাকে। শেষ স্থলে সামাজিক গতি এইরূপ হয় যে অপেক্ষাকৃত অসভ্য সমাজ সভ্যতর সমাজের সর্বাঙ্গীন অনুকরণে প্রবৃত্ত হয়। ইহাই স্বাভাবিক নিয়ম। তৃতীয়, অতএব বঙ্গীয় সমাজে দৃশ্যমান অনুকরণ প্রবৃত্তি অস্বাভাবিক বা বাঙালির চরিত্র দোষোচিত নহে। চতুর্থ, অনুকরণ মাত্রই অনিষ্টকারী নহে, কখনো কখনো তাহাতে গুরুতর সুফলও জন্মে। প্রথমাবস্থায় অনুকরণ, পরে স্বাতন্ত্র্য আপনিই আসে। বঙ্গীয় সমাজের অবস্থা বিবেচনা করিলে এই অনুকরণ প্রবৃত্তি যে ভালো নহে এমন তো নিশ্চয় বলা যাইতে পারে না। ইহাতে ভরসার স্থলও আছে। পঞ্চম, তবে অনুকরণে গুরুতর কুফলও আছে। উপযুক্ত কাল উত্তীর্ণ হইলেও অনুকরণ প্রবৃত্তি বলবতী থাকিলে অথবা অনুকরণের যথার্থ সময়েই অনুকরণ প্রবৃত্তি অপ্রবাহিত থাকিলে, ফুর্তি পাইলে সর্বনাশ উপস্থিত হইবে। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। নমস্কার।